আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা এই প্রথম অধ্যায়ের এই কয়েকটি সাবজেক্ট পড়লে আমাদের এই পুরো অধ্যায়টা কভার দেওয়া সম্ভব হবে। প্রথমে আমরা চলে আসি ভার্চুয়াল রিয়েলিটিতে। ভার্চুয়াল রিয়েলিটি কী? ভার্চুয়াল রিয়েলিটি হলো, ভার্চুয়াল রিয়েলিটিতে যাওয়ার আগে আমরা চলে আসি ভার্চুয়াল শব্দটি কোত্থেকে এসেছে। ভার্চুয়াল শব্দটি এসেছে মিডিয়েভাল লাতিন শব্দ হতে। ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি সিস্টেম যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাল্পনিক বিষয়বস্তুকে বাস্তব রূপে উপস্থাপন করা যায়। এটি এমন একটি সিস্টেম যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কাল্পনিক বিষয়বস্তুকে কাল্পনিক বিষয়বস্তুকে বাস্তবে রূপান্তর করা হয়, উপস্থাপন করা হয়। এই ভার্চুয়াল রিয়েলিটিকে আবার ত্রিমাত্রিক পরিবেশও বলা হয়। কী বলা হয়? ত্রিমাত্রিক পরিবেশ, যেটাকে সংক্ষেপে 3D পরিবেশ বলা হয়। 1961 সালে মর্টন এল হেলিক্স এ সম্পর্কে ধারণা দেওয়া হয়। মর্টন এল হেলিক্সের সেন্সোরামা স্টিমুলেটর নামক এক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে 1961 সালে। 1961 সালে। এবার আমরা চলে আসি কৃত্রিম বুদ্ধিমত্তাতে। কৃত্রিম বুদ্ধিমত্তা, যার ইংলিশ ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1956 সালে জন ম্যাককার্থি প্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্পর্কে ধারণা করিয়ে দেয় অথবা পরিচয় করিয়ে দেয় আমাদেরকে। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার দিয়ে সেভাবে চিন্তা ভাবনা করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আমরা যদি অন্যভাবে বলি, মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপ দেওয়াকে এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এরপরটা হচ্ছে রোবোটিক্স নিয়ে আলোচনা করার আগে আমরা আলোচনা করতে হবে আমাদের রোবট কী। রোবট শব্দটি এসেছে চেক শব্দ রোবোটা হতে। এই রোবোটা শব্দ প্রথম উচ্চারণ হয় চেক ভাষায়। চেকের এক নাট্যকার কারেল কাপেক তার এই নাটকে 1920 সালে এটি প্রকাশিত হয়। ওই নাটকে প্রথম রোবট শব্দটি উচ্চারিত। রোবট শব্দটি অর্থ কী? চেক ভাষায় এই শব্দের অর্থ হলো কি? ফোর্সড লেবার, যার বাংলা অর্থ হচ্ছে শ্রমিক। এখন চলেছে রোবট কী। রোবট হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারে। পৃথিবীর প্রথম রোবটের নাম হচ্ছে ইউনিম্যাট। প্রথম রোবটের নাম কি? ইউনিম্যাট। এখন চলেছে রোবোটিক্স কী। প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে আলোচনা করে তাকে রোবোটিক্স বলে। তাহলে কি? প্রযুক্তির যে জায়গায় রোবট নিয়ে আলোচনা করে, তার নকশা নিয়ে আলোচনা করে, তার গঠন, তার কাজ, তার বৈশিষ্ট্য, সে কী কাজ করবে, এগুলো নিয়ে আলোচনা করে, সেই শাখাকে কী বলা হয়? রোবোটিক্স বলা হয়। এখন আমরা চলে আসি ক্রায়োসার্জারি শব্দটি গ্রিক শব্দ ক্রায়ো এবং সার্জারি হতে এসেছে। এই ক্রায়ো, যার অর্থ হলো বরফ শীতল অথবা বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি অর্থ হলো হাতের কাজ। তো ক্রায়োসার্জারি কি? যে চিকিৎসা পদ্ধতিতে অতীব শীতল বা বরফ জমা তাপমাত্রায় মানুষের শরীরের কোনো অংশের
কোনো অংশের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে। এই চিকিৎসায় সুইয়ের মতো লম্বা নল ব্যবহৃত হয় যাকে ক্রায়োপ্রো বলে। তাই কি বলে? ক্রায়োপ্রো বলে। আর এই জেমস আর্টন প্রথম ব্যক্তি যিনি বরফ জমা তাপমাত্রায় শরীরের রোগাক্রান্ত কোষ ধ্বংস করে। প্রথমকে জেমস আর্টন। এই ক্রায়োসার্জারি পদ্ধতিতে কিছু পদার্থ ব্যবহৃত হয়। প্রথমত তরল নাইট্রোজেন 196 সেলসিয়াস, নাইট্রাস অক্সাইড -89 ডিগ্রি সেলসিয়াস, কার্বন ডাই অক্সাইড -79 ডিগ্রি সেলসিয়াস, তরল অক্সিজেন -182.9 ডিগ্রি সেলসিয়াস, ডাইমিথাইল ইথর ও প্রোপেন -41 ডিগ্রি সেলসিয়াস। এবার আসলে মহাকাশ অভিযান কি? জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্বের মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে অভিযান পরিচালনার নামই হচ্ছে মহাকাশ অভিযান। 1687 সালে 5 জুলাই স্যার আইজ্যাক নিউটন তার ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি গ্রন্থে মহাকাশ তত্ত্ব বর্ণনা করেন। এই মহাকাশ অভিযানটা এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, যা আমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, একটু পড়লে হয়ে যাবে। এবার আসো বায়োমেটিক্স হচ্ছে এক ধরনের কৌশল যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচরণ, বৈশিষ্ট্য ইত্যাদি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। মানে একটা তার শারীরিক কাঠামো, তার শারীরিক কোনো বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট ব্যক্তির অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, এমন একটি প্রযুক্তি বা যেটাকে কৌশল বলে। এটি আবার অনেকভাবে একটা মানুষকে চিহ্নিত করা যায় শরীরের। ফিঙ্গারপ্রিন্ট, যেটা হাতের গঠনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট বলতে আঙ্গুলের যে বৈশিষ্ট্য, আঙ্গুলের যে আমাদের এটার কাঠামো, এটা অনুযায়ী মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়, যা এটি কিন্তু প্রতিটি মানুষের ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট, যেটার নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমাদের সৃজনশীল এই আসতে পারে যে কিছু বৈশিষ্ট্য তুলে দিতে পারে, যে কোনো ল্যাবে ঢোকার আগে একটি মেশিন আছে যেটাতে প্রথমে আঙ্গুল প্রেস করতে হয়, তারপর ওখানে দাঁড়াতে হয়, তারপর ওখানে কিছু প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে চিহ্নিত করা হয়। এটি বায়োমেট্রিক্সের কোন প্রক্রিয়া? তো আপনার বলতে হবে যে ফিঙ্গারপ্রিন্টস। আবার একই রকম ফেসের কাঠামোর মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করাকে ফেস রিকগনিশন বলে। ভয়েস রিকগনিশন, হ্যান্ড জিওমেট্রিক্স, অর্থাৎ হাতের কাঠামো, পুরো হাতের কাঠামোর মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করাকে হ্যান্ড জিওমেট্রিক্স বলে। আইরিস ও রেটিনা স্ক্যান, যারা প্রথম আমাদের সামনে তুলে ধরে ফ্র্যাঙ্ক ব্রাঞ্চ 1936 সালে, উনি প্রথম যে বলছে যে প্রতিটি মানুষের চোখের রেটিনা এগুলো ভিন্ন, চোখের রং এটা ভিন্ন হয়। উনিই প্রথম ব্যক্তি যে 1936 সালে এটি আমাদের সামনে তুলে ধরে। সিগনেচার ভেরিফিকেশন। এবার আমরা চলে আসি বায়ো ইনফরমেটিক্সের জনক ডক্টর মার্গারেট বেলে টেডহফ। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়।
মানে আমাদের জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করা হয় বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। এর অনেক ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, আমরা যা দেখতে পাই আমাদের সমাজে। মেডিসিন উৎপাদনের ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, জীবাণু অস্ত্র তৈরিতে, জলবায়ুর পরিবর্তন গবেষণায়, প্রোটিন নিয়ে গবেষণায়, বর্জ্য পরিষ্কার সাধনায়, জৈব প্রযুক্তিতে, পোকামাকড় দমনে ইত্যাদি। এবার আমরা চলে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। এটা একটু ভালো করে বুঝবেন, এটা বোঝার অনেক কিছু আছে এখানে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? যে প্রযুক্তির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা অপসারণ করে বা পরিবর্তন ও পরিবর্ধন করে তাকে জিন কৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এখন আসো জিনোমে, এটা কি? জিনোম কি? জিনোমটা বোঝার জন্য তোমাকে আমার সাথে একটু দেখতে হবে এটা কি। এটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে এটা কি। প্রথমে চলে আসো, এটি হচ্ছে একটা কোষ। এটি হচ্ছে একটা কোষ। এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে সুতোর মতো কিছু জিনিস থাকে, সুতোর মতো অনেক কিছু থাকে, অনেক কিছু বস্তু থাকে, যেগুলোকে আমরা বলি ক্রোমোজোম। মানবদেহে 22-23 জোড়া ক্রোমোজোম থাকে। মানবদেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। 22 জোড়া থাকে প্রতিটি মানুষের, আর 1 জোড়া থাকে সেক্সুয়াল। এখন আসো এই সুতোর মতো এগুলোকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে আবার পেঁচানোর মতো কিছু একটা বস্তু থাকে, যেটাকে আমরা বলি ডিএনএ। এই ডিএনএকে আবার অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত। এই ডিএনএ আবার অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত, যাকে বলা হয় জিন। যাকে কি বলা হয়? জিন বলা হয়। তাই যাকে কি বলা হয়? জিন বলা হয়। এই জিনকে আবার এই ছোটো ছোটো অংশকে অনেকগুলো অংশে বিভক্ত। আবার এই ছোটো ছোটো অংশগুলো আবার অনেক অংশে বিভক্ত, যাকে বলা হয়, যাকে কি বলা হয়? যাকে জিনোম বলা হয়। যাকে কি বলা হয়? জিনোম বলা হয়। এই জিনোম জীবের বৈশিষ্ট্য বহন করে। একটি জীবের কি বহন করে? বৈশিষ্ট্য বহন করে। এখন বুঝে গেছে আশা করি যে জিনোম কি। এখন আবার এটাকে আবার অন্যভাবে বলা যায়, কোনো জীবদেহ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন আরেকটি জীবদেহে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে অনেকবার প্রশ্ন আসছে, অনেকটা এটা পড়ে যাবেন আপনারা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি ন্যানো টেকনোলজিতে। এই ন্যানো টেকনোলজি শব্দটি গ্রিক শব্দ নানোস হতে এসেছে, যার অর্থ ক্ষুদ্র মানব বা প্রাণী। এখন ন্যানো টেকনোলজি কি? যে প্রযুক্তি ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে পরিবর্তন করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলে। এই ন্যানো টেকনোলজি মাধ্যমে আমাদের অনেক কাজ হয়। এর মাধ্যমে আমাদের এখন বর্তমানে খাবারও তৈরিতে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। খাবার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। আবার কম্পিউটার আগে একটা কত বড় ছিল, হ্যাঁ এটা ভাবছেন? কম্পিউটার আগে পুরো একটি ঘর জুড়ে থাকতো, আর এখন কম্পিউটার তো দেখলাম আমরা হাতেই চলে এসেছে কম্পিউটার। মোবাইলটা দেখেন, মোবাইলও কিন্তু আগে অনেক বড় ছিল, কিন্তু এখন বর্তমানে এই ন্যানো টেকনোলজির জন্য মোবাইলটা আজকে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এখন আসো ন্যানো টেকনোলজিটার কিছু কথা নিয়ে। কোনো কিছুর 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো বলে। কোনো কিছু ধরো কি, এটা হচ্ছে একটি স্কেল। সাপোজ এটি একটি স্কেল। এই স্কেলের 100 কোটি ভাগের 100 কোটি ভাগের এর 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানো। 1 ন্যানো কত? 1 ন্যানো। এর জনক কি? এর জনক হচ্ছে, এর ন্যানো টেকনোলজির জনক হচ্ছে রিচার্ড ফাইম্যান। এটি অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট।
এবার আসলে সর্বশেষ আমাদের যে টপিকটা, বিশ্বগ্রামের ধারণা কি? বিশ্বগ্রামের ধারণা বলতে আগে তোমাদের জানতে হবে গ্রাম কি। গ্রাম বললে আমরা কি বুঝি? চোখের সামনে ভেসে ওঠে ছোট ছোট জনপদ, যেখানে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে আন্তরিকতা থাকে খুব বেশি। সবাই এক একজনের সাথে যোগাযোগ করে, এটা আমরা সবাই জানি যে গ্রামে এক এক মানুষ, সবার সাথে সবার যোগাযোগ রয়েছে, সবার সাথে সবার খবর খোঁজ নেয়। ঠিক বিশ্বগ্রাম বলতে এমন একটি বিশ্বকে বোঝানো হয়েছে যে বিশ্বে সব তথ্য একে অপরে সবাই জানতে পারছে, যে এই দেশে কী হচ্ছে এই দেশ জানতে পারছে, এই দেশে কী হচ্ছে এই দেশ জানতে পারছে, মানে কোনো তথ্যই অজানা নয়। এর মাধ্যমে বিশ্বগ্রামকে বোঝানো হয়েছে। বিশ্বগ্রাম এই শব্দটি, বিশ্বগ্রাম দুটি মার্শাল মাকলুহান প্রথম ব্যক্তি যিনি এই বিশ্বগ্রামের ধারণা দিয়েছেন 1907 সালে। এই বিশ্বগ্রামের সাথে কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওদের কিছু অংশ রয়েছে, বসবাসের স্থান যেটাকে বলা হয়, আবার যোগাযোগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, ইমেল, টেলিকনফারেন্সিং, টেলিযোগাযোগ, এগুলো আমরা পরিচাইলে এখান থেকে কিন্তু অনেকবার দেখা গেছে যে প্রশ্ন আসে। তাহলে বিশ্বগ্রামের এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউর জন্য এটা আমরা পড়ে যাব ইনশাল্লাহ। আজকে ক্লাস একটু পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাস নিয়ে